হ্যাঁ, দেখো বলছে এ পিওর সাবস্টেন্স ক্যান অনলি বি, ঠিক আছে, অ্যান এলিমেন্ট অর কম্পাউন্ড। আচ্ছা, সবার আগে একটু এলিমেন্ট আর কম্পাউন্ড এই দুটোর মধ্যে আমরা একটু পার্থক্য বুঝে নিই। ধরে নাও যখন দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস তৈরি করছে, এখানে কিন্তু এই হাইড্রোজেন গ্যাস আমি যখন বলছি, সেখানে কিন্তু হাইড্রোজেন ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই, সেটাকে আমরা বলবো এলিমেন্ট। আর মনে করো কম্পাউন্ড, আমরা জানি যে যখন এইচ আর অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেন 2:1 অনুপাতে মিশে H2O তৈরি করে, তখন সেটাকে আমরা জল বলবো। তার মানে যখন আমরা জল বলবো বা যখন ওয়াটার ভেপার বলবো, সেখানেও কিন্তু H2O ছাড়া তার কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে। সেখানে কিন্তু আলাদাভাবে হাইড্রোজেনের প্রপার্টিজও দেখাবে না, আলাদাভাবে অক্সিজেনের প্রপার্টিজও দেখাবে না, সেখানে শুধুমাত্র জলের প্রপার্টিজ দেখাবে। কিন্তু যেহেতু দুটো এলিমেন্ট কে মিলিয়ে এটা হলো, সেই কারণে এটাকে কম্পাউন্ড বললাম। তার মানে যাই হোক, যখন একটাই অ্যাটমিক এলিমেন্ট থাকবে, যখন একটাই অ্যাটম থাকবে, মানে একটা অ্যাটম না, একই প্যাটার্নের অ্যাটম থাকবে, তখন সেটাকে এলিমেন্ট বলবো, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো। আর যখন মিশিয়ে থাকবে, মনে করো NH3, ঠিক আছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন 1:3 অনুপাতে, NH3 অ্যামোনিয়া, তখন আমরা সেটাকে বলবো কম্পাউন্ড। কিন্তু একটা জিনিস দেখো, বলছে পিওর সাবস্টেন্স কথাটার মানে কি? এখানে কিন্তু যখন তুমি পিওর বলছো, তখন হাইড্রোজেন বলতে অনলি হাইড্রোজেন, নাইট্রোজেন বলতে অনলি নাইট্রোজেন, NH3 বা অ্যামোনিয়া বলতে অনলি NH3। তার মানে এইগুলো হলো পিওর। হুম, তার মানে দুটোর ক্ষেত্রেই এলিমেন্ট অথবা কম্পাউন্ড এই দুটোই কিন্তু পিওর হতে পারে। পরেরটা বলছে দ্য মোস্ট অ্যাবান্ডান্ট মেটাল ইন আর্থ ক্রাস্ট। দেখো, অ্যাবান্ডান্ট বলতে সব থেকে বেশি, প্রচুর পরিমাণে। আর্থের ক্রাস্ট মানে ভূপৃষ্ঠের ওপরে সব থেকে বেশি যে ধাতু রয়েছে, সব থেকে বেশি পরিমাণে, সেটা কি? সেটা হলো অ্যালুমিনিয়াম। আচ্ছা, জিওগ্রাফিতে একটা কোশ্চেন দেয়, মনে রাখবে, মহাদেশীয় পাত আর মহাসাগরীয় পাত দুটো ব্যাপারে, মনে আছে? মহাদেশীয় পাত কি দ্বারা তৈরি? সেটা হলো তোমার শিয়াল দ্বারা তৈরি। আর মহাসাগরীয় পাত হলো সীমা দ্বারা তৈরি। এই শিয়াল আর সীমাটা কি বলতো? এই শিয়ালটা হলো এভাবে লেখে, SiAl। SI ফর সিলিকন, আর তোমার Al ফর অ্যালুমিনিয়াম। আর সীমার SI ফর সিলিকন আর Ma ফর ম্যাগনেসিয়াম। তাহলে এখানে মহাদেশীয় পাত, আর্থের ক্রাস্ট, ভূপৃষ্ঠ বলেছে, তার মানে আমার এখানে সব থেকে বেশি ধাতুটা হবে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, বোঝা গেল? আর যদি এটাই মহাসাগরীয়, আচ্ছা একবার রিজয়েন করো বাবা, যে দেখতে পাচ্ছ না, একবার রিজয়েন করো, ঠিক আছে। একবার তোমার তোমার ওই ইন্টারভিউতে, WBCS এর ইন্টারভিউতে এই প্রশ্নটাও জিজ্ঞেস করে, জানো? জিজ্ঞেস করে কি, পাহাড় বেশি ভারী না সমুদ্র বেশি ভারী? তো যাই হোক, কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে না সমুদ্র বেশি ভারী। কেননা এই যে মহাসাগরীয় পাত সীমা দ্বারা তৈরি, সিলিকন আর ম্যাগনেসিয়াম। আর মহাদেশীয় পাত যেটা পাহাড়, সেটা শিয়াল দ্বারা তৈরি, সিলিকন আর অ্যালুমিনিয়াম। যেহেতু ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের থেকে ভারী, সেই কারণে সমুদ্র পাহাড়ের থেকে ভারী। ওকে, আচ্ছা। এবার দেখো বলছে which one of the following is not an element, কোনটা এলিমেন্ট না? আমি বললাম এলিমেন্ট মানে হলো সেখানে শুধুমাত্র ওই এলিমেন্টই থাকবে, আর কিছু থাকবে না। তাহলে দেখো ডায়মন্ড, আমরা জানি কার্বনের রূপভেদে আমরা কিন্তু ডায়মন্ড পড়েছি, ডায়মন্ড কার্বনের নিয়তকার অনিয়তকার আমরা রূপভেদ করেছি, তাই না? মনে আছে তো? সেখানে কিন্তু নিয়তকারের মধ্যে ডায়মন্ড, গ্রাফাইট, ফুলারিন এগুলো পড়েছিলাম। কিন্তু যাই হোক, আলটিমেটলি ডায়মন্ড তো কার্বন, তাই না? আর তো কিছু নেই সেখানে, তার মানে সি। ওজন, ওজন আমরা জানি ও ট্রিপল বন্ড।
ওর ও না, সরি, আমি অক্সিজেন বলছিলাম। O3। তবে প্রশ্ন অনেক সময় এটা দেয় যে ট্রিপল বন্ড বা ট্রিপল যোজ্যতা কার মধ্যে দেখা যায়, অক্সিজেনের কিসের কোন কম্পাউন্ডে দেখা যায়, তখন কিন্তু O3 অ্যান্সার হয়, ওজোন। তারপর দেখো গ্রাফাইট। গ্রাফাইটও তো আমরা দেখলাম যে কার্বনেরই একটা রূপভেদ, তার মানে সেখানেও সি কার্বন। আর রইল সিলিকা। সিলিকাটা হলো সিলিকন অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড, SiO2। সিলিকন একটা হয়, সিলিকন সেটা হলো শুধু SI, কিন্তু এখানে আছে সিলিকা, সেই কারণে SiO2, সিলিকন ডাই অক্সাইড। তার মানে এখানে সিলিকন আছে, অক্সিজেন আছে, দুটোই আছে, তার মানে এটা কিন্তু এলিমেন্ট নয়, এটা একটা কম্পাউন্ড। যে রিজয়েন করলে দেখা দেখা যাচ্ছে এবার। আচ্ছা, এবার দেখো প্রোডাক্ট অফ ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যান্ড ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট। দ্য প্রোডাক্ট অফ ইকুইভ্যালেন্ট ওয়েট আর সেই এলিমেন্টের ভ্যালেন্সি, যোজ্যতা, সেই দুটোর যে গুণফল ইজ ইকুয়াল টু অ্যাটমিক ওয়েট। এটা একটু মনে রাখবে, হ্যাঁ, এটা মনে রাখবে যে অ্যাটমিক ওয়েট সমান সমান ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট ইন্টু ভ্যালেন্সি। আচ্ছা, এবার দেখো বলছে দ্য নাম্বার অফ অ্যাটমস কনস্টিটিউটিং এ মলিকিউল ইজ কল্ড। একটা মলিকিউলের মধ্যে কতগুলো অ্যাটম প্রেজেন্ট আছে সেই যে নাম্বারটাকে কি বলবো, সেটাকে বলবো অ্যাটমিসিটি, বা ইংলিশে বাংলাতে পারমাণবিকতা। পারমাণবিকতা। যেমন মনে করো আমি এক্ষুনি বললাম O3, ওজোন। তার মানে ওজনে এখানে অক্সিজেনের অ্যাটমিসিটি কত? 3। ঠিক আছে। মনে করো হাইড্রোজেন H2, তাহলে এখানে H অ্যাটমের তোমার অ্যাটমিসিটি কত? 2। অর্থাৎ ওই যে অ্যাটম গুলো কতগুলো সংখ্যায় যুক্ত হয়ে ওই মলিকিউলটা তৈরি করেছে, সেইটাকেই আমি বলবো অ্যাটমিসিটি বা পারমাণবিকতা। আশা করি বোঝা গেছে। এরকমই পারমাণবিকতার মতো আমরা কিন্তু এরপরে পড়বো মাস নাম্বার, ভর সংখ্যা, যেটা ভর সংখ্যা সমান সমান কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ঠিক আছে, আমি দেখাবো। এই যে এইটা দেখো, মিল্ক ইজ এ, অ্যাকচুয়ালি মিল্ক না কি বলতো, আমি বলেছিলাম মিল্কটা হলো তোমার ইমালশন, কলয়েড। মিল্ক কিন্তু কলয়েড, অর্থাৎ যেটাকে ছাঁকলে, ছাঁকনি দিয়ে ছাঁকলে পুরোপুরি ভাবে সবকিছু নিচে পড়ে না, কিছু ফ্যাট কিন্তু ওপরে আটকে যায়, সেইগুলোকেই আমরা কিন্তু কলয়েড বলি। হ্যাঁ, এবং মিল্কের মধ্যে ওই ইমালসিফাইড ফ্যাটটা প্রেজেন্ট আছে। কিন্তু এখানে বাকি যে অপশন গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো যদি দেখি, দেখো মেটাল, মেটাল তো একেবারেই না, তাই না, মেটাল তো একেবারেই না। সলিউশন, না সলিউশনও একেবারেই নয়, কারণ সলিউশন মানে হলো আহ সলিউশন মানে হলো যার মধ্যে একটা দ্রাবক থাকবে এবং তার মধ্যে দ্রাব মেশানো থাকবে, তাই না? সলভেন্ট আর সলিড মানে কোনো কিছু জলে কোনো কিছু, মনে করো লবণ মেশানো হলো, সেইটা হলো তোমার সলিউশন। তো এখানে সলিউশনের কোনো গল্পই নেই। এলিমেন্ট, না এলিমেন্টও নয়। দেখো কেন নয়, কারণ দুধ যখন ছাঁকছো ওপরে ইমালসিফাইড ফ্যাটটা জমা করছে, আর নিচে লিকুইডিটি, লিকুইড যে পোর্শনটা সেটা আসছে। তাহলে একটা জিনিস ভাবো একটু, তার মানে কি ওপরে, যিনি ওপরের সাবস্টেন্সটা আলাদা, নিচের সাবস্টেন্সটা আলাদা। কিন্তু আমরা প্রথমে ফার্স্ট কোশ্চেনেই পড়েছিলাম যে পিওর জিনিস হলো এলিমেন্ট, একদম পিওর, মানে সেখানে শুধু সেটাই থাকবে।
তাই না? কিন্তু এখানে তো ব্যাপারটা সেটা নেই, তার মানে এটা কিন্তু পিওর নয়। তার মানে এটা একটাই অপশন করে থাকে, যেটা হলো মিক্সচার হবে, যেটা ফ্যাট আর ওয়াটারের মিক্সচার, ফ্যাট আর ওয়াটারের মিক্সচার। এটা দেখো কি বলছে, বলছে দেয়ার ইজ 1 মিলিয়ন mg প্লাস টু আয়ন ইন MgCl। সবার আগে MgCl2 টাকে ভাঙো, MgCl2 টাকে ভাঙলে কি পাবো? Mg প্লাস টু প্লাস Cl মাইনাস। ঠিক আছে, এটা তোমাকে জানতে হবে। তার মানে দেখো, এই Mg+2 আয়নের আগে কত আছে? এক আছে, একটা Mg+2 আয়ন, যেখানে Cl-2 এর আগে কত আছে? 2 আছে, তার মানে দুটো Cl- আয়ন। তার মানে একটা Mg+2 আয়নের জন্য দুটো Cl- আয়ন তৈরি হতে হবে। এটা হলো ক্লিয়ার। তাহলে বলছে একটা MgCl2 জায়গাতে যদি 1 মিলিয়ন Mg+2 হয়, তাহলে ক্লোরাইড আয়ন কতগুলো হবে? 2 মিলিয়ন হবে, ডাবল হবে। 1 মিলিয়ন Mg+2, তার মানে 2 মিলিয়ন তোমার Cl- আয়ন। বোঝা গেল? ওকে, পরেরটা দেখো, which one of the following is not the characteristics of a compound? বলছে কম্পাউন্ডের কোনটা বৈশিষ্ট্য নয়? হ্যাঁ, বলছে কম্পোজিশন ইজ ভ্যারিয়েবল, একদম ভুল। কম্পোজিশন পুরো ফিক্সড। ঠিক আছে, কম্পোজিশন কিন্তু সবসময় ফিক্সড। আজকে জল করবে তুমি, গতকালও যদি জল করো তাহলে দুই পরমাণু হাইড্রোজেন আর এক পরমাণু অক্সিজেন দিয়ে জল তৈরি হবে, আবার আজকেও তাই। কখনো কিন্তু এর হেরফের হবে না। অর্থাৎ এই চার অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেন সবসময় 2:1 অনুপাতেই কিন্তু যুক্ত হবে, এর অন্যথা হবে না। ঠিক আছে, এবার বলছে all particles of compound are of only one type. সমস্ত যে পার্টিকেলস গুলো, কম্পাউন্ডের পার্টিকেলস গুলো, সেগুলো হলো আর অনলি ওয়ান টাইপ, এক রকমের টাইপেরই। হ্যাঁ, কথাটা ঠিক। বলছে পার্টিকেলস অফ কম্পাউন্ড হ্যাভ টু অর মোর এলিমেন্টস। ঠিক আছে, যে পার্টিকেলস গুলো সেগুলো দুটো অথবা তার বেশি কিন্তু এলিমেন্ট রয়েছে। কিরকম দেখো, আমরা COC যদি দেখো, COCl2 এটা কিসের সংকেত বলতে পারবে? ব্লিচিং পাউডারের সংকেত। ঠিক আছে, না এটা দরকার। এটা দেখো, CaSO4 ক্যালসিয়াম সালফেট, CaSO4 ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা রয়েছে ক্যালসিয়াম, একটা রয়েছে সালফার, আর একটা O4 অক্সিজেন। তার মানে টোটাল কতগুলো অ্যাটম আছে? 3টে অ্যাটম আছে। তার মানে এই কম্পাউন্ডের যে পার্টিকেলসটা ক্যালসিয়াম সালফেটে, সেটা দুটো অথবা তারও বেশি কিন্তু এলিমেন্টস থাকতে পারে। Its constituents can't be separated by simple physical method. একদম তাই, আমরা এটাই তো দেখেছিলাম না, যে জল থেকে আমরা সহজেই, যে আজকে মনে করো অক্সিজেনের এত কমতি, অক্সিজেন কমে যাচ্ছে, তাহলে আমরা তো ভাবতে পারি আচ্ছা প্রচুর তো জল আছে, চলো জলকে ভেঙে অক্সিজেনটাকে বের করে অক্সিজেনটাকে নিয়ে নিই, তাই না? সেটা কি পসিবল? না। তার মানে সিম্পল ফিজিক্যাল মেথডে কিন্তু কোনো কম্পাউন্ডের কনস্টিটিউয়েন্টস, মানে কোনো কম্পাউন্ড যে জিনিসগুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলোকে আলাদা করা যায় না। মানে তুমি চাইলে আজকে এটা থেকে ক্যালসিয়ামটাকে আলাদা করে দেবে, সালফারটাকে আলাদা করে দেবে, অক্সিজেনটাকে আলাদা করে দেবে, সেটা সিম্পল ফিজিক্যাল মেথডে পসিবল নয়। পরেরটা, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট।
এখানে দেখো, এখানে আগেরটাই ছিল আর্থের ক্রাস্টের মোস্ট অ্যাবান্ডান্ট মেটাল, সেই কারণে আমাদের অ্যান্সারটা কিন্তু অ্যালুমিনিয়াম হয়েছিল। এখানে কিন্তু দ্য মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট বলেছে, এলিমেন্ট, তার মানে এখানে কিন্তু কিছু বলেনি। আমরা জানি নাইট্রোজেন অ্যাটমসফিয়ারের সব থেকে বেশি, 78%, অ্যান্সার হয়ে যাবে আমাদের না। এই যে এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। তোমরা ছোটবেলা পোড়া চুন, কলি চুন, এগুলোর কিন্তু উদাহরণ মানে এগুলোর রিয়াকশন পড়েছো। আবার বলছি, দেখো বলছে ক্যালসিয়াম অক্সাইড রিয়াক্টস ভিগোরিয়াসলি উইথ ওয়াটার টু প্রডিউস স্লেট লাইম। ঠিক আছে, তোমরা দেখবে যে অনেকে যারা আলপনা দাও, আলপনার যে খড়ি মাটি, সেটা কিন্তু ওই ক্যালসিয়াম অক্সাইড, এবং সেটা যেই ওই জলে দাও তখন কি হয়, তখন শি শি করে একটা আওয়াজ হয়। তো এই ক্যালসিয়াম অক্সাইড কিন্তু ওয়াটারের সাথে ভীষণ পরিমাণে রিয়াক্ট করতে পারে, এবং তারপর যেটা তৈরি করে একটা পুরো সাদা থকথকে একটা হোয়াইট টাইপের কালারের একটা থকথকে পদার্থ, সেটাকে বলা হয় স্লেক্ট লাইম। ঠিক আছে, যে সলিউশনটা ইউজড ফর হোয়াইট ওয়াশিং ওয়ালস। আজকে ঘর রং করার জন্য কিন্তু ঘরের রঙের সাথে কিন্তু স্লেট লাইম মেশানো হয়। এই যে স্লেট লাইম রিঅ্যাক্টস উইথ কম্পোনেন্ট এ ইন দ্য এয়ার টু ফর্ম এ থিন লেয়ার অফ কম্পোনেন্ট বি টু গিভ এ শাইনি ফিনিশ। কেন, মানে ওই স্লেট লাইমটা কেন রঙের সাথে মেশানো হয় সেটাও তো বুঝতে হবে। যা খুশি তো মেশালে হবে না, তার মানে নিশ্চয়ই তার কোনো একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি? ওই যে স্লেট লাইমটা কম, আমাদের এয়ারে, বাতাসে এমন একটা কোনো কম্পোনেন্ট আছে যার সাথে মিশে ও একটা থিন লেয়ার তৈরি করে, কম্পোনেন্ট বি, এবং সেই থিন লেয়ারটা কিন্তু একটা শাইনি ফিনিশ দেয়। এ আর বি এর কথা জিজ্ঞেস করেছে। তাহলে দেখো, আমি তোমাদেরকে বললাম ফার্স্টে যেটা খড়ি মাটি, যেটা ক্যালসিয়াম অক্সাইড CaO টা ওই H2 ওর সাথে জলের সাথে মিশে CaOH ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্লেট লাইম তৈরি করছে। ঠিক আছে, এইবার এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা, আমাদের বাতাসে কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে, তাই না? অ্যাটমসফিয়ারে সবসময় কার্বন ডাই অক্সাইড আছে। সেই কার্বন ডাই অক্সাইডের সাথে রিয়াক্ট করে কি তৈরি করে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। তো সেই ক্যালসিয়াম কার্বনেট একটা শাইনি ফিনিশ দেয়। তার মানে আমাকে ফার্স্টে এর সাথে কার সাথে রিয়াক্ট করছে এবং কি তৈরি করছে, এ আর বি নাম বলেছে। তার মানে এ হবে কার্বন ডাই অক্সাইড CO2, আর বি হবে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, এবার দেখো, বলছে মিস মেটাল, ইজ ওয়াইডলি ইউজড ইন ম্যানুফ্যাকচারার অফ হুইচ অফ দ্য ফলোইং। এটা হলো সিগারেট লাইটার। ঠিক আছে, সিগারেটের জন্য যে লাইটার ধরানো হয়, সেই লাইটার তৈরি করার জন্য এই মিস মেটাল ইউজ করা হয়। এটা ডিরেক্ট মুখস্থ করা ছাড়া কিছু করার নেই। হ্যাঁ, তারপর বলছে অ্যামং দ্য গিভেন নিউট্রিয়েন্টস মিল্ক ইজ এ পুয়ার সোর্স অফ। এই যে নিচে যেগুলো পয়েন্ট আছে,
তার মধ্যে মিল্ক হলো পুয়ার সোর্স। কিসের পুয়ার সোর্স? অ্যান্সারটা হলো ভিটামিন সি। ভিটামিন সি অ্যাকচুয়ালি কি, একটা কথা মনে রাখবে, যদি আদর্শ খাদ্য কিছু বলা হয় না যে আদর্শ খাদ্য বা সুষম খাদ্য কি, তাহলে ডিমটাকে কিন্তু অপশনে রাখা হয়। দুধকে কিন্তু সুষম খাদ্যে এই কারণে রাখা হয় না, কারণ দুধে কোনো ভিটামিন থাকে না। হুম। দুধে ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, কিন্তু দুধে কিন্তু কোনো ভিটামিন সি নেই। হুম, খুবই পুয়ার পরিমাণে আছে। আচ্ছা, যোজ্যতা কাকে বলে? একটু আমাকে বলবে কেউ? যোজ্যতা কাকে বলে? কে বলবে? কেউ বলবে না? আরেকবার বলো বাবা, রূপক, আরেকবার বলো। ওটাকে বলবো দ্রবণীয়তা। ওটাকে বলবো দ্রবণীয়তা বা দ্রাব্যতা। আমরা শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে কথাটা অনেকটা ঠিক, আবার যোজ্যতা কথাটার মানে হলো আমি বলে দিচ্ছি। হ্যাঁ, না আমি বলছি, দেখো যোজ্যতা কথাটার মানে হলো, মনে করো H2O, এটা দিয়েই আমি বলছি। তার মানে হাইড্রোজেনের ক্ষমতা অক্সিজেনের এখানে কিছু নেই মানে এক আছে, তাই না? তার মানে হাইড্রোজেনের ক্ষমতা হয়েছে ওর অক্সিজেনের একটা অ্যাটমের সাথে কিন্তু ও থাকতে পারবে। আর অক্সিজেনের ক্ষমতা হয়েছে সে কিন্তু হাইড্রোজেনের দুটো অ্যাটমের সাথেই থাকতে পারবে। তাহলে অক্সিজেনের যোজ্যতা হলো 2, হাইড্রোজেনের যোজ্যতা হলো 1। ঠিক আছে? তাহলে কোনো পরমাণুর অন্য পরমাণুর যতগুলো সংখ্যার সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা থাকে, সেই সংখ্যাকে সেই প্রথম পরমাণুর যোজ্যতা বলবো। এবং সেই কারণে সবসময় যখনই কোনো কম্পাউন্ড তৈরি করব, ওই একটার যোজ্যতা অন্যের ঘরে বসবে, আর একটার যোজ্যতা অন্যের ঘরে বসবে। ঠিক আছে? তাহলে আবার একটা জিনিস দেখো, মনে করো CA, Cl2, CaCl2। তাহলে সি এর যোজ্যতা কত? ক্যালসিয়ামের যোজ্যতা হলো 2, আর সি এর এখানে কিছু নেই মানে 1 আছে, আর ক্লোরিনের যোজ্যতা কত? 1। এবার বলছে which one of the following is the correct molecular formula, বলো। হ্যাঁ হ্যাঁ, বলবো, সব বলবো। পরমাণু ক্রমাঙ্ক, দেখো বের করার কিন্তু কিছু নেই, পরমাণু ক্রমাঙ্ক তোমাকে মুখস্থ করতে হবে, একদম পরপর পিরিয়ডিক টেবিল মুখস্থ করলেই পরমাণু ক্রমাঙ্ক মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ। আর পরমাণু ক্রমাঙ্ক হলো কোনো মৌলের পরমাণুতে উপস্থিত কতটা প্রোটন আছে, ব্যাস সেটার নাম্বারটাকেই পরমাণু ক্রমাঙ্ক বলবো। এবার এখানে বের করার কিছু নেই, প্রত্যেকটার একটা ফিক্সড
অক্সিজেনের 8, ঠিক আছে, ক্লোরিনের তোমার কার্বনের 6, নাইট্রোজেনের 7, এগুলো হলো ফিক্সড, ঠিক আছে। ক্যালসিয়ামের 20, ক্যালসিয়াম 20 40, 20 নিচে ওপরে 40, তার মানে নিচে যেটা 20 সেটা হলো পরমাণু ক্রমাঙ্ক, ওটা ফিক্সড, ওটা তোমাকে মুখস্থ করতে হবে নিজেকে। আর যোজ্যতাও কিন্তু ফিক্সড। এবার তাও তুমি যোজ্যতা বুঝতে পারবে যে কোনটার কত, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এবার দেখো, which one of the following is the correct molecular formula? মলিকিউলার ফর্মুলা এইরকম পরীক্ষায় প্রশ্ন দেয়, এগুলো কিন্তু এনটিপিসি তেও জিজ্ঞেস করেছে, রেলের পরীক্ষাগুলোতে। অফ অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট if the valency of ammonium ion is +1 আর কার্বনেট অ্যানায়ন -2। দেখো, অ্যামোনিয়াম কার্বনেট দুটো নিয়ে তৈরি হচ্ছে, একটা হলো অ্যামোনিয়াম আর একটা হলো কার্বনেট, ঠিক আছে। অ্যামোনিয়ামের সংকেত হলো NH4+2, NH4+2, আর কার্বনেটের সংকেত হলো CO3-, -1, ঠিক আছে। না না, সরি, ভুল বললাম, NH4+ আর CO3-2, এটা হলো কার্বনেটের সংকেত। বোঝা গেল? এইবার বলছে কি দেখো, না অত না হয়, অত মানে প্লাস কোনটা মাইনাস কোনটা সেইভাবে অত না ভাবলেও চলবে, বাট ঠিক আছে। এই জিনিসটা দেখো, এবার বলছে যে অ্যামোনিয়াম আয়নের যে ভ্যালেন্সি সেটা হলো 1, তার মানে কার্বনেট কতগুলো থাকবে, এটা কিন্তু একটা থাকবে। আর কার্বনেট অ্যানায়নের যেটা, সেটা হলো থাকবে এখানে -। এটা কি হলো? molecular formula of ammonium carbonate if the valency of ammonium ion হলো +1 আর কার্বনেট অ্যানায়ন হলো -2। ওহো, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না না না, না দেখো, এখানে না আবার ভ্যালেন্সি বলতে আমরা এতক্ষণ কিন্তু পূর্ণ সংখ্যার অনুপাতে দেখি যে এর ভ্যালেন্সি 2, কার্বনের ভ্যালেন্সি হলো 4, সেই জন্য CH4, ঠিক আছে। CH4 মানে মিথেন যেটাকে আমরা বলি, তাই না? ওইভাবে আমরা দেখি। কিন্তু এখানে না, যেটা +1 -2 এইভাবে বলেছে, তার মানে যে ওই অ্যানায়ন কোনটা, ক্যাটায়ন কোনটা, কোনটা পজিটিভ আয়নগ্রস্ত কোনটা নেগেটিভ আয়নগ্রস্ত, সেইটাকেও বুঝিয়েছে, ঠিক আছে। এবার যেটা বলছে যে অ্যামোনিয়াম আয়নের যে ভ্যালেন্সি সেইটা হলো +1, আর কার্বনেট অ্যানায়ন যেটা, মানে অ্যানায়ন বলতে, আচ্ছা একটা জিনিস মনে রাখবে, অ্যানায়ন হলো সবসময় নেগেটিভ হয় আর ক্যাটায়ন হয় সবসময় পজিটিভ। আমি যখন এর পরেও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পড়াবো এবং তখন অ্যানোড ক্যাথোড পড়াবো, তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। কিন্তু এটা মনে রাখবে, ক্যাটায়ন ভালো, ক্যাটায়ন পজিটিভ, অ্যানায়ন খারাপ, অ্যানায়ন নেগেটিভ, ঠিক আছে। তো এবার এখানে বলছে যে অ্যামোনিয়ামের যেটা ভ্যালেন্সি সেটা হলো +1 আর কার্বনেট আয়নের যেটা ভ্যালেন্সি সেটা হলো -2। এইখানে যেহেতু -2 বলেছে, তার মানে কি, কিছুই না, এইখানটাতেই আমাকে 2টা বসাতে হবে। আর NH4+ বলেছে, প্লাসটা তুমি ধরো না, এখানে প্লাস দিয়ে ওটা জিনিসটা করেনি। আর এখানটাই হলো তোমাকে বলে দিয়েছে যে এর হলো ভ্যালেন্সি 1, ঠিক আছে। তাহলে আমি কি বলেছি? হুম, ভালো লাগছে। স্যারকে বলে দেবো আজকে, মানে আমি ফ্রিল্যান্সিং বেসিসেও কাজ করতে পারবো।
হুম, জানি না, ঠিক দেখতে হবে আমার। হুম, তাহলে সরি, তাহলে আমি কি বলেছি, আমার যোজ্যতা যদি এক হয় এর মানেটা হলো আমি আমার সাথে যে যুক্ত আছে তার একজনের সাথে যুক্ত হতে পারবো, ঠিক আছে। আবার তোমার যোগ্যতা যদি দুই হয়, তার মানে তুমি যদি আমার সাথে যুক্ত হও, তার মানে তুমি আমার দুটো অ্যাটমের সাথে যুক্ত হতে পারবে। এটা হলো মেন কথা। যোগ্যতা মানে অপরের কতগুলোর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। তাহলে একটা জিনিস দেখো, এখানে বলছে অ্যামোনিয়াম আয়ন মানে এই যে NH4, তার যোজ্যতা যদি এক হয়, তার মানে CO3 কার্বনেট আয়নের একটার সাথে তার যুক্ত হওয়ার ক্ষমতা রয়েছে। এটা হলো মেন কথা। আবার কার্বনেট আয়নের অ্যানায়নের যোজ্যতা যদি দুই হয়, তার মানে তা হলো তার NH4 আর একটা যেটা রয়েছে NH4, তার দুইয়ের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রয়েছে। বারবার বলছি, এর যোজ্যতা এর ঘাড়ে যাবে আর ওর যোজ্যতা আর একজনের ঘাড়ে যাবে, তাই তো। তাহলে অ্যান্সার দেখো, NH4 2CO3। এইটুকু কি ক্লিয়ার হলো বলো তো আমাকে একটু। আমি মাঝখানে ভাবছি উল্টো করেছে এখানে খাতায়, মানে তোমার, তারপর দেখলাম যে না, ঠিকই করেছে, আমি উল্টা পাল্টা ভাবছি। দেখো আবার বলছি, তোমাকে মনে করো বলে দিল হাইড্রোজেন আর অক্সিজেন মিশিয়ে তোমাকে জল তৈরি করতে হবে, ঠিক আছে। তোমাকে বলে দিল হাইড্রোজেনের যোজ্যতা এক আর অক্সিজেনের যোজ্যতা দুই। তুমি কি করবে, অক্সিজেনের যোজ্যতা দুই মানেই হলো সে হাইড্রোজেন পরমাণু, দুটো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে। আর হাইড্রোজেনের যোজ্যতা এক মানে হলো সে একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারবে। এবার কোনো জায়গায় আমরা এক লিখি না, এক লেখাও যায় না লেখাও যায়, তাহলে আমাদের যোগ্যটা হলো H2O, তাই না। এটা আমাদের জল হয়ে গেল। এর যোজ্যতা ওর ঘাড়ে বসালাম, ওর যোজ্যতা আর একজনের ঘাড়ে বসালাম। এবার সেম গল্প এখানেও দেখো, অ্যামোনিয়াম আয়নের যোজ্যতা +1, তার মানে সে একটা কার্বনেট অ্যানায়নের সঙ্গে যুক্ত হবে। আর কার্বনেট অ্যানায়নের যোজ্যতা যেহেতু -2, তার মানে সে দুটো অ্যামোনিয়াম আয়নের সঙ্গে যুক্ত হবে। তাহলে NH4 2CO3। দেখো তো এইটুকু ক্লিয়ার হলো কি। ক্যাটায়ন অ্যানায়নটা এখানে যেহেতু মানে যেহেতু ওইভাবে দেখো, আজকে আমার H2O টা দেখতে মনে হচ্ছে, কিন্তু হাইড্রোজেন অক্সিজেন এইভাবে তো নেই, এরা এরা আছে H+ আয়ন হিসেবে, OH- হাইড্রোক্সিল আয়ন হিসেবে। সমস্ত কিছু এখানে আয়ন হিসেবে প্রেজেন্ট আছে। কাজেই K+, তাকে অ্যানায়ন নাম দিলাম, যে নেগেটিভ, যে মাইনাস, তাকে আমি অ্যানায়ন নাম দিলাম। এটাই হলো, আর কিছু না। এখানে জাস্ট প্লাস মাইনাসটা জাস্ট মনে রাখো যে কার্বনের সবসময় তোমার CO3-2, কার্বনের সবসময় অ্যানায়ন হয়, আর অ্যামোনিয়াম আয়নটা সবসময় ক্যাটায়ন। এবার যেটা বলছে, হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন Na+। আচ্ছা, তোমরা এটা জানো যে শেলির যে মানে শেলির সূত্র ধরে আমরা সবসময় 2n², 2n², এই ফর্মুলা ধরে আমরা কিন্তু কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা বিচার করি, যেখানে n হলো নাম্বার অফ কক্ষপথ, মানে কততম কক্ষপথে থাকবে সেই ব্যাপারটা, তাই তো। এবার দেখো, সবার আগে তোমাকে এটা জানতে হবে যে সোডিয়ামের কত, সোডিয়াম 11, 23, ঠিক আছে, সোডিয়াম 11, 23। তার মানে যদি এখানে Na+ আছে ভুলে যাও, তার মানে যদি তুমি সোডিয়ামকে নিউট্রালি আনচার্জড অবস্থায় দেখো, তাহলে সেখানে ইলেকট্রনের সংখ্যা হলো 11টা, প্রোটনের সংখ্যা হলো 11টা। কারণ ইলেকট্রন আর প্রোটন সেম আছে বলেই কিন্তু তার মাথায় কোনো প্লাস নেই বা মাইনাস নেই। প্রোটন নাম্বার কিন্তু সবসময় ফিক্স থাকবে, মনে রাখবে। আর তারপরে আমাদের যদি নিউট্রন এখানে বের করতে দেয়নি, বাট আমি বলে দিচ্ছি নিউট্রন সংখ্যাটা কি। দেখো, নিউট্রন সংখ্যাটা হলো
এই যে মাথার ওপরে যেটাকে লেখা হয় সেটাকে বলি আমরা ভর সংখ্যা বা মাস নাম্বার, এবং সেই মাস নাম্বারটা হলো নিউট্রনের সংখ্যা প্লাস প্রোটনের সংখ্যা। এবার দেখো, প্রোটনের সংখ্যা আমি অলরেডি জেনে গেছি 11, তাহলে আমি এই 23 থেকে যদি 11টাকে বাদ দিই, আমি নিউটন সংখ্যা পেয়ে যাব। তার মানে আমার নিউটন সংখ্যা হলো 12। কিন্তু এখানে না Na প্লাস আছে, Na প্লাস আছে বলতে প্লাস থাকা মানে তার পজিটিভ চার্জ বেশি, তার মানে তার যতটা ইলেকট্রন থাকার কথা তার থেকে একটা ইলেকট্রন কম আছে, তাই তো? কারণ তার পজিটিভ চার্জ বেশি মানে প্রোটন তার বেশি, তার মানে ইলেকট্রন যতটা থাকার কথা তার থেকে একটা কম আছে। তাহলে ইলেকট্রন থাকার কথা 11টা আর প্লাস আছে, তার মানে তার একটা কম আছে মানে 10 আছে। বোঝা গেল? বারো? বারো কি বলছো? এবার দেখো বলছে which one of the following elements is the poorest conductor of heat? সেটা হলো lead। ঠিক আছে, lead হলো poorest conductor of heat। ঠিক আছে, আরো একটা কথা তোমাদেরকে আমি বারবার বলে দিচ্ছি, তোমরা এটা কিন্তু ভেবো না আমি এখানে অন্য চ্যানেলের প্রমোট করছি বা কিছু। আমি তোমাদের আগেও বলেছি, ইনফ্যাক্ট তোমাদেরকে প্রমাণের জন্য আমি যে কোথায় কোথায় কাজ করি এবং সেখানে আমার যে তোমার মানে আমার যে আইডেন্টিটি কার্ডটা রয়েছে সেটা পর্যন্ত আমি পাঠিয়ে দেব। আমি কিন্তু প্রথম থেকেই যখন তোমাদেরকে পড়ানো শুরু করি, আমার তো তোমাদের বলেছি না আমার ম্যাথ সাবজেক্ট, কিন্তু আমি ম্যাথস পড়াতাম না, জিকে পড়াতাম। জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, তো প্রথম প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়বো আমি নিজেই বুঝতে পারতাম না। সেই জন্য আমি কিন্তু যেটা স্টাডি আইকিউ তে কাজ করেছি দীর্ঘদিন। কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়ে রেডি করতে হয় মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর ওপর কাজ করেছে, ঠিক আছে? মানে স্যার যেটা পড়াবে সেটা আমি লিখে দিতাম। তো এই করে করে আমি তখন যখন বুঝতে পারলাম যে আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়তে হয়, তাতে কি হতো আমার আর্নিংসটাও হতো, আমার অত চাপও লাগতো না, আবার আমার নিজের পড়াটাও হয়ে যেত। তো আমি এই অনেক ইনস্টিটিউশনে মানে অনেক বড় বড় যে বাইরের যে হিন্দি ইনস্টিটিউশন গুলোতে কিন্তু কাজ করি। সেই কারণে কিন্তু তোমাদেরকে আমার এই পিডিএফটা শেয়ার করা, ঠিক আছে? আরবিই তেও আমি কাজ করেছি। আরবিতে শুভম জৈন ইনিও কিন্তু সিজিএল এ তোমার জব করতেন, তারপর সিজিএল এর জব ছেড়ে দিয়ে তিনি এই আরবি সেট আপ করেছেন। কাজেই কোন চ্যানেল কি সেটা ইম্পর্টেন্ট নয়, আমি দিচ্ছি, আমি করেছি, এটাই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কাজেই তোমরা এই বিষয়ে নিশ্চিন্ত থাকবে। আর লুসেন্ট এটা এই এই যে পিডিএফটা না সেটা হলো পুরো 282টা পেজের পিডিএফ, পড়ে নিতে পারো তোমরা নিজেরাও। লুসেন্ট আমরা জানি একটা মানে ভাইটাল গুরুত্বপূর্ণ, মানে কেউ যদি একদম বিগিনিং থেকে পড়তে চাই তাহলে তাকে সবার প্রথম বলা হয় আচ্ছা চলো লুসেন্ট পড়ো। হ্যাঁ, এবার সেই লুসেন্টও তো মানে অনেকটা বড়, এবার তার মধ্যে থেকে কিছু সিলেক্টিভ প্রশ্ন যেগুলো পরীক্ষায় বারবার দিয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে এটা। হুম। এবং যেহেতু সমস্ত কাজগুলো এই এসএসসির জন্য, সেই জন্য হিন্দি আর ইংলিশ ছাড়া কোনো কিছুতে নেই আর কি। তো একটু কষ্ট করে এটা দেখতে হবে। আর আমি একবার মিরাজের সাথে কথা বলে যদি মিরাজ বলে তাহলে আমি এই যে মানে আরবি বা এই সমস্ত যে জিনিসগুলো তুলে দিয়ে তবে আমি তোমাদেরকে এই পিডিএফটা তোমাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে? মানে এই ওয়াটার মার্ক গুলো তুলে দিয়ে আমার পক্ষে আর সময় হয়ে ওঠে না যে আবার এটার ওয়াটারমার্ক তুলবো বা কিছু বা এরকম, বুঝলে? যাই হোক, এবার যেটা বলতে চাচ্ছিলাম যে কোনটা আমাদের পুয়ারেস্ট কন্ডাক্টর অফ হিট, সেটা হলো lead। ঠিক আছে, এটা এই মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, বুঝতেই পারছো। তারপর দ্য কনভার্সন অফ লাইমস্টোন টু কুইক লাইম ইজ অ্যান এক্সাম্পল অফ। দেখো, CaCO3 কে ভেঙে
CaO আর CO2 তৈরি হয়। আমরা তখন ফার্স্টে দেখলাম না, ফার্স্টে CaO, তারপর H2O জলের সাথে মিশে CaOH2 তৈরি করে, তারপর সেই CaOH2 আবার CO2 র সাথে মিশে কিন্তু CaCO3 ক্যালসিয়াম কার্বনেটের সাদা অধক্ষেপ ফেলে এবং একটা শাইনি গ্লসি লুক দেয়। তাহলে এই যে ক্যালসিয়াম কার্বনেট, এই লাস্টের এখান থেকেও কিন্তু আবার ব্যাকে ফেরত পাওয়া যায়, যেটাকে CaO প্লাস CO2 হিট করলেই পাওয়া যায়। তার মানে কি হচ্ছে, এই একটা বড় সাবস্টেন্স ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। এটা হলো, এটাকে বলবো ডিকম্পোজিশন বা বিয়োজন বিক্রিয়া, অর্থাৎ ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। ঠিক আছে, পরেরটা, হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন এ NH4 2SO4 molecule? দেখো, প্রশ্নটা কিন্তু ভীষণ সুন্দর একটা প্রশ্ন। আমি চাই এটা নিজেরা চেষ্টা করবে, নিজেদের নিজেদের বুদ্ধি থেকে। ঠিক আছে, কি আছে এটা দেখো না, নিজেদের বুদ্ধি থেকে। NH4 2SO4, এই যে মলিকিউল, এই মলিকিউলে কতগুলো অ্যাটম আছে? ওকে, বা এটা না লিখে তোমাদের এটাও লিখতে পারে যে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেটে কতগুলো অ্যাটম আছে। তাহলে এখানে কিন্তু একই দিক থেকে দুটো প্রশ্ন করা হলো। এক, তুমি আদৌ অ্যামোনিয়াম সালফেটের যে তোমার সংকেতটা সেটা তুমি জানো কিনা, কারণ সেটা না জানলে তুমি কিন্তু অঙ্কটা করতে পারবে না ফার্দার। তারপর সেই সংকেত থেকে তোমাকে অ্যাটমের সংখ্যাটা বের করা। ওকে, এবার দেখো, in 540 গ্রাম of glucose the number of moles present are, কতগুলো মোলস প্রেজেন্ট আছে সেটা বলছে। আচ্ছা, এখানে সবার আগে না এগুলোর ক্ষেত্রে কি করতে হয়, যে গ্লুকোজ ফার্স্টে C6H12O6, এটা আমরা আগেও পড়েছি বায়োলজিতে, C6H12O6, তাই না? সেটার আগে তোমার যে তোমার মলিকিউলার মাস, অর্থাৎ একটা মলিকিউলে কতটা মাস থাকবে সেটাকে তোমাকে বের করতে হবে। তাহলে দেখো, সবার ফার্স্টে 6 গুণ 12, ঠিক আছে, 6 গুণ 12, 12 কেন? কারণ কার্বন 6 12, এইটা হলো কার্বনের সংকেত। ঠিক আছে, আমি মলিকিউলার মাস বলছি, তো আমাকে এই জায়গাটা করতে হবে, মানে এই মাস নাম্বারটা আমাকে গুণ করতে হবে। হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন 1 1, তার মানে হাইড্রোজেনেরও মাস নাম্বার 1, আমি 1 দিয়ে, যেহেতু হাইড্রোজেন 12টা আছে তাই 12 গুণ করলাম। অক্সিজেনের 8 16, তার মানে অক্সিজেন 6টা আছে, আর এই যে মাস নাম্বার 16 গুণ করলাম, সব যোগ করে আমি পেলাম 180 গ্রাম। ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করেছে 540 গ্রাম গ্লুকোজে কতগুলো মোল সংখ্যা আছে। তাহলে আমি বলতে পারি 180 গ্রাম গ্লুকোজে একটা মোল আছে, তার মানে 540 গ্রাম গ্লুকোজে কতগুলো থাকবে, 1/180 × 540, মানে 3টে মোল থাকবে, 3 মোল প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, বোঝা গেল কি এইটুকু? এই প্রশ্নটা বলো তো একটু। তবে একটা জিনিস মনে রাখবে, এখানে আমরা পরে একটা জিনিস করবো, সেটা হলো আইসোটোপ। ঠিক আছে, আইসোটোপ অর্থাৎ যে মৌলের যখন ভর সংখ্যাটা চেঞ্জ হয়ে যায় নিউট্রন সংখ্যার হেরফেরের জন্য, ভর সংখ্যা চেঞ্জ হয়ে যায় নিউট্রন সংখ্যার হেরফেরের জন্য, সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু হাইড্রোজেনের 3টে আইসোটোপ দেখতে পাই। এইটাকে বলবো সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, যেখানে দেখো একটাই প্রোটন আছে, আর নিউট্রন কিন্তু, নিউট্রন প্লাস প্রোটন মিলেও যদি 1 হয়, তার মানে প্রোটন সংখ্যা 1 আছে, ইলেকট্রন সংখ্যাও 1 আছে, নিউট্রন সংখ্যা কিন্তু 1 - 1 0 আছে। ঠিক আছে, তারপরে দেখো
ডয়টেরিয়াম, ডয়টেরিয়াম যেটাকে বলা হয় ভারী জল, ঠিক আছে, নিউক্লিয়ার রিয়াকশনেও কিন্তু ডয়টেরিয়াম ইউজ করা হয়। 1H2, সেখানে ইলেকট্রন আছে একটা, প্রোটন আছে একটা, নিউট্রন আছে একটা, কারণ 2 - 1। আর একটা হয় টাইট্রিয়াম, বা যেটা হলো তেজস্ক্রিয় হাইড্রোজেন বলা হয় টাইট্রিয়াম। সেখানে ইলেকট্রন আছে একটা, প্রোটনও আছে একটা। প্রোটন তো প্রত্যেকটার ক্ষেত্রেই একই হবে, কিন্তু নিউট্রন সংখ্যার পরিবর্তন ঘটবে। নিউট্রন আছে 3 - 1 = 2। তাহলে দেখো প্রত্যেকটা কেসে আমরা দেখতে পেলাম নিউট্রন সংখ্যার কিন্তু পরিবর্তন ঘটলো, তাই না? তার মানে এই যে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রাইটিয়াম, হাইড্রোজেনের 3টে আইসোটোপ। ওকে, কে বলেছিল যে অ্যাটম ইনডিভিজিবল অর্থাৎ অবিভাজ্য? ডাল্টন বলেছিল, তাই না? ডাল্টন বলেছিল পরমাণুকে কিন্তু ভাগ করা, মানে বিভাজন করা যায় না। তাও আমরা ডাল্টনের পরমাণুবাদ সম্পর্কে পড়ি, কেননা তিনি যেহেতু প্রথম এই পরমাণু কনসেপ্টটা আমাদের দিয়েছিলেন, তাই জন্য হি প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্যাট হিস্ট্রি। আর লাস্ট যেটা বলছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেটস অফ ম্যাটার? এই যে আমাদের যে ম্যাটার, সেই ম্যাটার কতগুলো পদার্থের অবস্থা কতগুলো ঘটে ম্যাক্সিমাম নাম্বার। তাই আমরা ছোট থেকেই জানি 3টে, তাই না? কঠিন, তরল, গ্যাসীয়। কিন্তু আমি এর আগেও বলেছি যে এছাড়াও দুটো আছে। একটা হলো প্লাজমা স্টেট, যেটাকে ফোর্থ স্টেট বলা হয়, আর একটা হলো বোস আইনস্টাইন কনডেনসেট। ঠিক আছে, প্লাজমা স্টেট হলো যখন আয়োনাইজড কোনো কিছু, আজকে লাভা ও তোমার লাভার উদগীরণ ঘটছে, বা টিউবলাইটে যে আলো জ্বলে উঠছে, এই সমস্ত গুলো কিন্তু প্লাজমা স্টেটের প্রভাবে। আর বোস আইনস্টাইন কনডেনসেট, এটাও একটা স্পেশাল কন্ডিশনে বোস আইনস্টাইন কনডেনসেট। টোটাল 5টা হচ্ছে। ঠিক আছে, এই 20 পর্যন্ত আজকে থাকলো আমাদের। আর কি কারোর কোনো অসুবিধা আছে? থাকলে বলো। কি দেওয়ার কথা ছিল? নোট তো দিয়ে দিয়েছি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সবকিছুরই। ইদ্রিস দিয়েছি না? না না না, আলাদা আলাদা আছে। ঠিক আছে, আমি রাত্রিবেলা এসে একবার দেখবো, রাত্রিবেলা এসে দিয়ে দেবো। মানে বিকেল বেলা এসে। হুম হুম। ঠিক আছে, আমি দেখবো, রাত্রিবেলা দেখবো। আজকে এখন যাওয়ার আগে, বেরোনোর আগে আর সম্ভব হবে না, আমি রাত্রিবেলা দিচ্ছি। ঠিক আছে, কেমিস্ট্রি আজকে পড়লে, কেমিস্ট্রি কি নতুন কিছু জানতে পারলে? নাকি জিনিসগুলো জানা, জাস্ট একবার রিভিশন হলো? দেখো কেউ কোনো কথা বলে না, বাহ। আর যদি মনে হয় যে বেশি নতুন কিছু জানতে পারলাম না, তাহলে কিন্তু আমরা থিওরি করে পড়বো, থিওরি দিয়ে পড়বো। থিওরি দিয়ে পড়লে তখন কি হয়, অনেক বেশি গভীরে যাওয়া হয়। তখন মনে হবে না চলো অনেক কিছু জানতে পারলাম। কিন্তু সত্যি কথা বলতে পরীক্ষার দিক থেকে ওই জিনিসগুলো অতটা ইম্পর্টেন্ট হয় না। পরীক্ষার দিক থেকে আমাদের কিন্তু একদম ওয়ান লাইনার ইনফরমেশন বেশি দরকার হয়, কেমন প্রশ্ন আসছে আর সেই রকম প্রশ্নগুলোকে ট্যাকেল করা। সেই জন্য আমি প্রশ্নের থ্রু দিয়ে গেছি। তো তোমরাই আমাকে বলো যে মানে এরপরে কি করবো তাহলে। থিওরি দিয়ে পড়লে বুঝতে পারবে? আচ্ছা ঠিক আছে, তাহলে পরের দিন থেকে আমরা আকাশও থিওরি দিয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে পরের দিন থেকে আমরা একটু থিওরি দিয়ে পড়বো। আর ওই রকম যে পিডিএফ গুলো আছে, যে মনে করো একটু থিওরি, আমি তোমাদের যে পিডিএফ টা দিয়েছি সেখানেও শুধু থিওরি আছে,
আর তার উপরে যখন তোমার পরে হলো এমসিকিউ। ঠিক আছে, ঠিক আছে, বেশ, বলো। ফার্মি হবে? ও না না না, দাঁড়াও, অ্যাংস্ট্রম হবে। পারমাণবিক পারমাণবিক ব্যাসার্ধকে অ্যাংস্ট্রম দিয়ে প্রকাশ করা হয়। ফার্মি হলো সব থেকে ছোট দূরত্বকে মেজার করে 10⁻⁻15 মিটার। কিন্তু মানে পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক দূরত্বকে মেজার করে অ্যাংস্ট্রম দিয়ে, 10⁻⁻10 মিটার। ওই তো পারমাণবিক আকার মানে হলো পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ, ব্যাসার্ধ জানলেই আমি জিনিসটা কতটা গোল, কতটা আকার কিরকম আমি সেটা বুঝতে পারবো। তো অ্যাংস্ট্রম হবে সেক্ষেত্রে। ওকে। হুম। চলো তাহলে আজকে এখানে এন্ড করছি। টাটা সবাই। কালকে আমাদের হয়তো একটা ক্লাস হতে পারে, আমি পরে তোমাদের জানাবো সেটা গ্রুপে।